নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনি রয়েছেন অল ডে সাসপেন্সের পর্দায়, আর আমি রয়েছি সুদর্শন। আজও হাজির হয়ে গেলাম একটি ভয়ানক এবং ভৌতিক গল্পের সাথে। আজকের এই গল্পটি অডিও স্টোরি রূপে সম্প্রচার করার জন্য লেখক অমিতাভ সাহা আমাদেরকে পাঠিয়েছেন। তাই আজ আপনারা শুনতে চলেছেন তাঁরই কলমে সাসপেন্স থ্রিলার হরর স্টোরি সেই রাতের আগন্তুক। লেখক অমিতাভ সাহাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প। আজ গল্প পাঠে থাকছে শান্তনু এবং অন্যান্য চরিত্রে আমি সুদর্শন। শুরু হচ্ছে সেই রাতের আগন্তুক। অনেক দিন ধরে একটা গল্প লেখার কথা ভাবছিলাম, কিন্তু ভালো গল্পের আইডিয়া পাচ্ছিলাম না। কিছু আইডিয়া মাথায় আসছিল, যা ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে লিখতে গিয়ে ঠিক রোমাঞ্চ অনুভব করলাম না। নিজেরই যদি রোমাঞ্চ না হয়, তাহলে আমার গল্প পড়ে পাঠকের রোমাঞ্চ হবে এমন কথা ভাবা বাতুলতা মাত্র। যা খুশি কিছু একটা লিখে পাঠককে বিব্রত করবার ইচ্ছে আমার নেই। অনেক চেষ্টা করেও হৃদয়গ্রাহী কিছু লিখতে পারলাম না। তখন ক্ষান্ত দিয়ে ভাবলাম, জায়গা পরিবর্তন করে কোনো নিরিবিলি স্থানে গিয়ে একান্তে ভেবে দেখি, তাহলে কোনো ভালো আইডিয়া মাথায় এসে যেতেই পারে। শহরের এই হই হট্টগোলের মধ্যে রোমাঞ্চকর গল্পের আইডিয়া মাথায় আসবে না। ডুয়ার্স ঘুরে আসবো ঠিক করলাম। সেই মতো অনলাইনে ঘাটাঘাটি করতে করতে একটা অফবিট লোকেশন খুঁজে একটা রিসর্ট বুক করে ফেললাম। বুকিং পেতে কোনো অসুবিধা হলো না। আমি উত্তরবঙ্গের ছেলে, ডুয়ার্সের অনেক জায়গায় আমার আগে থেকেই ঘোরা। আমি যে রিসর্টে যাব বলে ঠিক করলাম, সেটা আলিপুরদুয়ারের চিলাপাতা ফরেস্টের কাছেই। সবুজের প্রাচুর্যে ঘেরা খুব সুন্দর জায়গাটা। দূরে সবুজে মোড়া পাহাড়ের হাতছানি, আর কাছেই মথুরা চা বাগান। বেশ ভালো নিরিবিলি পরিবেশ। দুদিন পরেই রিসর্টে গিয়ে হাজির হলাম। প্রবেশপথের দুধারে খুব সুন্দর গাছপালা লাগানো দোতলা বিল্ডিংটি ওয়েবসাইটে যেমন দেখেছিলাম, বাস্তবেও তেমনি সুন্দর। সামনে বিভিন্ন ফুল, অর্কিডের বাগান। দুটো ফ্লোর মিলে থাকার রুম 10-12টা হবে। বাজেটের মধ্যেই ছিল রিসর্টটা। নিরিবিলিতে প্রকৃতির সান্নিধ্যে কিছু মনোরম মুহূর্ত কাটিয়ে গল্পের প্লট ভাবার জন্য আদর্শ স্থান। বেশি আরামায়েশের ব্যবস্থা ছিল না বলে একটু নিরিবিলি মনে হলো। বোর্ডার তেমন চোখে পড়ল না। গ্রাউন্ড ফ্লোরে দুটো ফ্যামিলি দেখলাম। আমি দোতলায় আমার পছন্দ মতো একটা রুম নিলাম। জানালা খুললে সামনে সবুজ ফাঁকা মাঠ, দূরে চিলাপাতা জঙ্গলের উঁচু উঁচু গাছ, আর তারও পেছনে পাহাড়ের মনোরম দৃশ্য। দোতলায় আর কাউকে চোখে পড়ল না। রুমে ফ্রেশ হয়ে গাড়ি ভাড়া করে চিলাপাতা জঙ্গলে ঘুরতে বেরোলাম। পিচের রাস্তার দুধারে জঙ্গল, অজস্র সারি সারি উঁচু উঁচু গাছ, আর শুধু সবুজ। রোদ ঝলমলে ওয়েদার। গাড়ির জানালা দিয়ে জঙ্গলের টাটকা বাতাস প্রাণ ভরে ফুসফুসে ভরে নিচ্ছিলাম। ফুরফুরে হাওয়া ব্রেন সেলগুলো যেন চাঙ্গা করে দিল। জঙ্গলের মধ্যে কিছু দূর যেতেই অনেকটা ঠান্ডা বোধ হলো, আর বিভিন্ন বুনো গাছপালার পাতার মেশানো একটা গন্ধ নাকে লেগে জঙ্গলের অনুভূতিটাকে জোরালো করে তুলল। জঙ্গল সাফারি করার ইচ্ছে ছিল, কিন্তু তার জন্য আমার আগে থেকে বুকিং করা ছিল না। রাস্তায় যেতে যেতে এক জায়গায় ঝোপের মধ্যে হাতি চোখে পড়ল, আর এক জায়গায় দেখলাম ময়ূর। এখানে হামেশাই হাতির দেখা মেলে। রাস্তা ধরে এগিয়ে মেন্দাবাড়ি হয়ে ন্যাশনাল হাইওয়েতে উঠে নিমতি ধাবায় গিয়ে দুপুরের খাবার খেলাম।
এখানকার রান্না অসাধারণ। দুপুরবেলা বসার টেবিল পেতে রীতিমতো লাইন দিতে হয়। মধ্যাহ্নভোজ সেরে রওনা হলাম পৌর বস্তির উদ্দেশ্যে। এটি একটি পিকনিক স্পট। তখন পিকনিক অকেশন ছিল না বলে একদম ফাঁকা ছিল। মাঝখান দিয়ে পৌর নদী চলে গেছে, আর দুধারে সবুজ ঘাসের বিশাল ফাঁকা প্রান্তর। রোদ ঝলমল দুপুরে নিরালা প্রান্তর আর নদী মিলে সিনিক বিউটি অসাধারণ। পৌর বস্তি ঘুরে রিসর্টে ফিরে এলাম। বিকেল হয়ে গিয়েছিল। চা বিস্কুট খেয়ে রিসর্ট থেকে বেরিয়ে পাশের গ্রামটা একটু হেঁটে বেরিয়ে দেখতে লাগলাম। নভেম্বর মাস, রাস্তার দুধারে বিঘের পর বিঘে ফাঁকা ধানের ক্ষেত। তখন আমন ধান কাটা হয়ে গিয়েছিল। ধান ঝাড়াই করে খড়গুলো ক্ষেতের মধ্যেই জায়গায় জায়গায় পুঞ্জীভূত করে রাখা ছিল। ক্ষেতের সংলগ্ন গাছপালা ঘেরা কিছু কিছু জনবসতিও চোখে পড়ল। সুপারির গাছ ছিল প্রচুর। দূরে অনেকটা এলাকা জুড়ে শালের বন চোখে পড়ল। সেই নিরালা অনাড়ম্বর গ্রামের রাস্তায় হেঁটে বেড়াতে ভালোই লাগলো। অনেক দিন পর অনেকটা হাঁটা হলো। সন্ধে নামলে রিসর্টে ফিরে এলাম। রুমে গিয়ে কিছুক্ষণ টিভি দেখলাম। তারপর জানালা খুলে বাইরের অন্ধকারাচ্ছন্ন প্রান্তরের দিকে চেয়ে রইলাম। দিগন্ত বিস্তৃত শূন্য ধান ক্ষেতের দিকে চেয়ে মনটা উদাস হয়ে আসছিল। 8টা বাজলে রিসেপশন থেকে রাতের খাবারের জন্য ডেকে গেল। আমি নিচতলায় গিয়ে রাতের খাবার খেয়ে নিলাম। খেয়ে রুমে যাওয়ার সময় রিসেপশনের ছেলেটা বলল, বাইরে আবার হাঁটতে যাবেন নাকি? আমি বললাম না। ছেলেটা বলল, আমি তাহলে গেট বন্ধ করে দিচ্ছি। রাতে কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি এখানেই আছি। আচ্ছা। আমি রুমে চলে গেলাম। তখন রাত মোটামুটি 8:30। ভাবলাম শোবার এখনো দেরি আছে। খাতা কলম নিয়ে কিছুক্ষণ বসি, যদি কোনো গল্পের আইডিয়া মাথায় আসে। জানালা দিয়ে শিরশির করে ঠান্ডা হাওয়া আসছিল, তাই জানালার পাল্লাটা চাপিয়ে দিলাম। টেবিলে বসে কপালে হাত দিয়ে কতক্ষণ বসেছিলাম খেয়াল নেই। দরজা ঠেলার শব্দ শুনে দেখি দরজায় একজন ইয়াং ছেলে দাঁড়িয়ে। বয়স 26 কি 27 হবে। বলল, আসতে পারি? এসো। আপনার সাথে একটু গল্প করতে এলাম। তুমি কোন রুমে উঠেছো? এই পাশের রুমেই। তোমাকে তো সারাদিনে দেখলাম না। সারাদিন ছিলামই না, দেখবেন কি করে? ও, তাহলে সন্ধ্যের দিকে এসেছো? না না, এইমাত্র ঢুকলাম। এত রাতে? রাত আর এমন কি, 9টা, সবে তো সন্ধে। তোমরা নিউ জেনারেশনের ছেলেমেয়েরা সব নিশাচর প্রাণী। এখানে অবশ্য রাত 9টা অনেক রাত। তা আপনি এখানে খাতা কলম নিয়ে কি করছেন? তেমন কিছু না, একটা গল্প লিখবো ভাবছিলাম। শখের লেখক বুঝি? হ্যাঁ, ঠিকই বলেছ। তা কিছু মাথায় এলো? না, এখনো আসেনি। আপনি চাইলে আমি একটা গল্প শোনাতে পারি, আপনার গল্প লেখার কাজে লাগতে পারে। কি গল্প? আমার নিজের লাইফের গল্প। বেশ সাসপেন্স আছে, যদি চান তো শোনাতে পারি। শুনি তাহলে। গল্প শুনতে আমার আপত্তি কি আর থাকতে পারে? গল্প থেকেই তো লেখার রসদ পাওয়া যায়। একটা সিগারেট ধরাই, অসুবিধে নেই তো? আমি সম্মতি দিতে ছেলেটা সিগারেট ধরিয়ে
আমার বিছানার পাশে একটা চেয়ার টেনে বসলো। গল্প শুরু হলো। গল্পটা ওর বয়ানেই বলছি। বছর চারেক আগের কথা। আমি তখন দিল্লিতে জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রির পড়াশোনা করছি। ইউনিভার্সিটির হোস্টেলেই থাকি। হোস্টেলের এক বন্ধুর সাথে পাহাড়ে বেড়াতে গিয়ে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল আমার সাথে। সেই ঘটনাটাই বলছি। সেবারে জেএনইউ ক্যাম্পাসে মাস্ক পরা কিছু বহিরাগত অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়ে ভয়ানক আক্রমণ চালায় এবং ফলে জনা ৩০ ছাত্রছাত্রী ও শিক্ষক মারাত্মকভাবে আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করতে হয়। এইরকম একটা ঘটনার জেরে ছাত্রছাত্রীদের তুমুল আন্দোলন আরম্ভ হয় এবং ইউনিভার্সিটির পঠন পাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। হোস্টেলের অনেক স্টুডেন্ট বাড়ি চলে যায়। আমি হোস্টেলেই থেকে যাই, কারণ আমার বাড়িটা দূরে ছিল। হোস্টেলে আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের মধ্যে একজন হলো বিকাশ। ও উত্তরাখণ্ডের পাহাড়ি ব্রাহ্মণ। ক্লাস যেহেতু বন্ধ, তাই বিকাশ আমাকে একদিন বলল, আরে ধুর, হোস্টেলে এভাবে বসে থাকতে ভীষণ বোরিং লাগছে। ক্লাস যখন নেই তখন চল, এই সুযোগে তোকে পাহাড় ঘুরিয়ে নিয়ে আসি। দাদুর বাড়িতেই থাকবো কদিন। আসলে ওর দাদুর বাড়ি নৈনিতালে। ও হিন্দি ভাষী, আমি ওর কথাগুলো বাংলায় বলছি। আমি এক কথায় রাজি হলাম। আমরা পরদিনই বেরিয়ে পড়ব ঠিক করলাম। উত্তরাখণ্ডের মনোরম পাহাড় আর জঙ্গল ঘোরার স্বপ্ন আমার অনেক দিনের। পরদিন সকাল সকাল তৈরি হয়ে নিলাম। বিকাশ বেরোবার কিছুক্ষণ আগে বলল, ওহো, আমার আজকে ব্যাংকে একটা জরুরি কাজ আছে, না করলেই নয়। একদম মাথা থেকে বেরিয়ে গেছে। এখন কি করি বলতো? বললাম, আজ তাহলে থাক, কাল যাই, কি বলিস? বিকাশ বলল, তার দরকার নেই। এক কাজ কর, তুই যখন তৈরি হয়ে গিয়েছিস তখন চলে যা। আমি ব্যাংকের ঘন্টাখানেকের কাজ সেরে 12টার মধ্যে রওনা হব। দাদুকে বলে দিচ্ছি, বাস স্ট্যান্ড থেকে তোকে গাড়ি করে নিয়ে যাবে। দাদুর একটা লাল রঙের মারুতি গাড়ি আছে। দাদুর নাম্বার দিচ্ছি, স্ট্যান্ডে নেমে দাদুকে ফোন করে নিস। আমি বললাম, বয়স্ক লোকটাকে কষ্ট দেবার কি দরকার? বাড়ির ঠিকানা দে, আমি নিজেই চলে যাব। দাদু এখনো শক্তপোক্ত, দিব্যি হাঁটাহাঁটি করে। অসুখ বিসুখ নেই বললেই চলে। আমরা পাহাড়িরা একটু বেশি পরিশ্রম করে থাকি, তোদের মতো অলস প্রকৃতির নই আমরা। থাক থাক, তোকে আর নিজের ঢাক পেটাতে হবে না। আমি দিল্লি থেকে বাসে রওনা হয়ে গেলাম। দুপুর 2টো নাগাদ নৈনিতাল বাস স্ট্যান্ডে পৌঁছলাম। নেমে এদিক ওদিক দেখতে লাগলাম। কিছু দূরেই একটা লাল মারুতি দাঁড়িয়েছিল। আমি আর দাদুকে ফোন করলাম না, সোজা গিয়ে গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভারের সিটে বয়স্ক ভদ্রলোক বসেছিলেন। আমি বললাম, দাদু, আমি রাজেশ। বিকাশ আমার কথা বলেছে নিশ্চয়ই। ওর আস্তে আস্তে বিকেল পেরিয়ে যাবে। চলুন আমরা ততক্ষণে বাড়ি চলে যাই, পরে এসে ওকে নিয়ে যাব। ভদ্রলোক সম্মতিসূচক মাথা নেড়ে গাড়ি স্টার্ট করলেন। দুদিকে ঘন উঁচু উঁচু গাছপালা ছাওয়া চওড়া পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের গাড়িটা চলতে লাগলো। রাস্তার দুধারে দেখতে বেশ ভালোই লাগছিল। নৈনিতাল পাহাড়ের উচ্চতা দার্জিলিংয়ের তুলনায় কম হলেও পাহাড়ের মনোমোহক রূপের কমতি নেই। পাহাড়ের কোলে বিশাল আকৃতি লেক, আর পাহাড়ের গা ঘেঁষে চলমান সাদা মেঘের নয়নাভিরাম দৃশ্য রাস্তায় যেতে যেতে চোখে পড়ল। চোখ একেবারে জুড়িয়ে যায়। তার উপর বেশ সুন্দর ঠান্ডা ওয়েদার। দিল্লিতে যা অসহ্য গরম। ঘণ্টাখানেক যাবার পর হাইওয়ের একটা জায়গায় বাঁক নিয়ে একটা সরু পাথুরে রাস্তা ধরে কিছুটা গিয়ে একটা জনশূন্য জঙ্গলের মধ্যে এসে গাড়ি থামালেন ভদ্রলোক। অনতি দূরে দৃষ্টিনন্দন সবুজে মোড়া পাহাড়, আর চারপাশে শুধুই গাছগাছালি। বাঁশ গাছের পাতায় পাতায় মাতাল হাওয়ার তোড়ে শনশন শব্দ
অবিরাম শোনা যাচ্ছিল। ফুরফুরে টাটকা বাতাস প্রাণ ভরে আঘ্রাণ করছিলাম আমি। এখানে চিলাপাতার এই রিসোর্টের চারিদিকে যেমন নিরবিচ্ছিন্ন শান্তি, ওখানেও তেমনই ছিল। মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। ভাবলাম দিল্লির কোলাহল যানজট থেকে কিছুদিনের জন্য রেহাই পাওয়া গেল। সামনেই একটি পাকা দোতলা বাড়ি। অবাক লাগলো, জঙ্গলের মধ্যে এমন অদ্ভুত জায়গায় বাড়ি, আশেপাশে কোনো জনবসতি নেই। ভদ্রলোক আমাকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। বেশ বড় বাড়ি, নিচতলাতেই গোটা চারেক ঘর, কিন্তু বাড়িতে উনি ছাড়া আর কেউ নেই। ভদ্রলোক ভীষণ চুপচাপ। এত বড় বাড়ি অথচ একেবারে ফাঁকা, শুনশান। উনি হয়তো একটু বেশি নির্জনতা প্রেমী। বাড়ির একদম পেছন দিকে একটা ঘরে আমার থাকার বন্দোবস্ত করে দিলেন। আমার থাকার ঘর দেখিয়ে বললেন, তুমি স্নান টান করে নাও, তোমার খাবার ব্যবস্থা করছি। ঘরে ঢুকে আমি ফ্রেশ হয়ে নিলাম। বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবলাম, বিকাশ কদ্দূর এলো, একটু খবর নেওয়া দরকার। ফোন করতে গিয়ে দেখি মোবাইলে নেটওয়ার্ক নেই। যে ঘরে আমি ছিলাম তার পেছন দিকের দরজাটা খুলতেই বাড়ির পেছন দিক দিয়ে বাইরে বেরোনোর রাস্তা দেখতে পেলাম। বাড়ি থেকে বেরোলেই জঙ্গল, তবে ঘন জঙ্গল নয়, ফাঁকা ফাঁকা। কিছু দূর এদিক ওদিক ঘুরে দেখলাম মোবাইলে নেটওয়ার্ক আসে কিনা। নেটওয়ার্ক কিছুতেই আসছিল না। ফাঁকা জঙ্গলের মধ্যে আরও খানিকটা এগিয়ে গেলাম। গাছের ঝরা পাতায় জঙ্গলের রাস্তা ঢাকা ছিল। শুকনো পাতার উপর দিয়ে চলার সময় মচমচ করে শব্দ হচ্ছিল। তখন পড়ন্ত বিকেল। একটা জায়গায় নেটওয়ার্ক পেলাম। বিকাশকে ফোন করতে জিজ্ঞেস করলো, তুই কোথায় আছিস এখন? আমি তো চলে এসেছি তো দাদুর বাড়ি। এমন অদ্ভুত জায়গায় বাড়িটা কেন রে? আশেপাশে কোনো জনবসতি নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। ফোনে নেটওয়ার্কও নেই। এতক্ষণ ধরে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি নেটওয়ার্কের জন্য, কিন্তু নেটওয়ার্কই পাচ্ছিলাম না। তুই বাড়ি পৌঁছে গেছিস? হ্যাঁ, আমি তো অনেকক্ষণ আগেই এসেছি। তাই নাকি? কখন পৌঁছলি? তুই তো দাদুকে ফোন করিসনি, বাড়ির ঠিকানা জানলি কি করে? একটা অজানা আশঙ্কায় আমার হৃদস্পন্দন বেড়ে গেল। বিস্ময়ের সাথে বললাম, দাদুর গাড়ি তো দাঁড়িয়েই ছিল, গাড়িতে উঠে পড়লাম, আর উনি তো ড্রাইভ করে আমাকে বাড়ি নিয়ে এলেন। কি বলছিস? দাদু তো এইমাত্র আমাকে ফোন করে বললেন তোর ফোন আসেনি, উনি তোর জন্য অপেক্ষা করছেন বাস স্ট্যান্ডে। আমি ভ্রু কুঞ্চিত করে বললাম, হ্যাঁ, সে কি? গল্পের মধ্যে ইন্টারাপ্ট করলাম, বললাম, হ্যাঁ, ওই বয়স্ক ভদ্রলোক তাহলে কে ছিলেন? মানে বিকাশের দাদু ছিলেন না? আরে শুনুনি না গল্পটা, এখান থেকেই গল্পের সাসপেন্স শুরু। বলে গল্প চালিয়ে গেল। আমি তো পুরো আকাশ থেকে পড়লাম। হঠাৎ ফোনে নেটওয়ার্ক চলে গেল, কল ডিসকানেক্ট হয়ে গেল। ব্যাপারটা কেমন হলো ভেবেই পাচ্ছিলাম না। তখনই কাঁধে কারোর একটা হাতের ঠান্ডা স্পর্শ অনুভব করলাম। একটা হিমেল স্রোত যেন আমার শির দাঁড়া বেয়ে নেমে গেল। আঁতকে উঠে পেছনে ফিরে দেখি সেই বয়স্ক ভদ্রলোক যিনি আমাকে ড্রাইভ করে নিয়ে এসেছিলেন। আমার মনে একটা ভয় বাসা বাঁধল। আমি ভয়ে ভয়ে ওনার দিকে তাকালাম। দেখলাম চোখ দুটি রক্তবর্ণ। রাতের পর রাত ঘুম না হলে যেমন হয় সেরকম। উনি যদি বিকাশের দাদু না হন তাহলে কে? কেনই বা আমাকে এখানে নিয়ে এলেন? আমাকে আমাকে অপহরণ করার উদ্দেশ্যে কি? উনি উনি আমার কি ক্ষতি করতে চান? এসব প্রশ্ন মনে জাগল, কিন্তু মনের ভাবটা বাইরে প্রকাশ করলাম না। ভাবলাম আতঙ্কিত হয়ে পড়লে বিপদ আরও বাড়তে পারে, আর এই নির্জন জঙ্গলে আমাকে কেউ বাঁচাতে আসবে না। তাই ঠান্ডা মাথায় ভদ্রলোককে বললাম,
মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তাই ঘুরতে ঘুরতে এত দূর চলে এসেছি। ভদ্রলোক গম্ভীর স্বরে বললেন, এখানে জঙ্গলে ঘুরে বেড়ানো নিরাপদ নয়, বাড়ি চলো। আমি ভয়ে ভয়ে মৃদু স্বরে বললাম, আচ্ছা চলুন। জঙ্গলের মধ্যে অনেকটা চলে গিয়েছিলাম। ভদ্রলোকের পিছু পিছু আসতে লাগলাম। ওনার হাত থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায় তাই ভাবছিলাম। ভাবতে ভাবতে বাড়ি চলে এলাম। ভদ্রলোক বাড়িতে ঢুকে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি রোবটের মতো চলতে চলতে ডাইনিং টেবিলে এসে বসলাম। ভদ্রলোক খাবার পরিবেশন করতে করতে বললেন, খেয়ে নাও। আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল। একজন অপরিচিত লোক কেন আমাকে এ বাড়িতে নিয়ে এলেন? ওনার আসল মতলবটা কি আমি বুঝতে পারছিলাম না। বললাম, বিকাশ এলে আমি ওর সাথেই খাবো, ওর জন্য চিন্তা হচ্ছে। এতক্ষণে ওর চলে আসা উচিত ছিল। রাস্তায় কোনো বিপদ আপদ হলো কিনা জানার দরকার। ভদ্রলোক ধীর কণ্ঠে বললেন, আচ্ছা তুমি খেয়ে নাও, তারপর ওর খোঁজ করছি। আমি এবার জোর গলায় বললাম, না না, এখনই খোঁজ করার দরকার, আর বেশি দেরি নয়, আমি রাস্তায় এগিয়ে দেখছি। ভদ্রলোক আমার কথায় রাগান্বিত হলেন। তারপর কি একটা ভেবে বললেন, আচ্ছা দাঁড়াও, উপর থেকে গাড়ির চাবি নিয়ে আসছি, তারপর বেরোচ্ছি। সন্ধে নামতে চলেছে, একা একা বাইরে যেও না। বলেই ভদ্রলোক দোতলায় চলে গেলেন। আমি নিচে দাঁড়িয়ে রইলাম। উপরের ঘর থেকে অনেকক্ষণ ধরে কিছু খোঁজার আওয়াজ আসছিল। হঠাৎ আমার মনে হলো, গাড়ির চাবি তো সদর দরজা দিয়ে ঘরে ঢুকতেই বাঁদিকে কি হোল্ডারে ঝোলানো দেখেছিলাম। তাকিয়ে দেখলাম ঠিক তাই। তখন ভাবলাম, গাড়ির চাবি তো এখানে, তাহলে উনি উপরে কি খুঁজছেন? ভীত সন্ত্রস্ত হয়ে কোনো দিকে না তাকিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলাম। যে সরু পাথুরে রাস্তা ধরেই বাড়িতে এসেছিলাম, সেই রাস্তা ধরেই উল্টো দিকে বড় রাস্তার দিকে দৌড়তে লাগলাম। আমার হাতে মোবাইল ফোন ছিল। চেক করছিলাম ফোনে নেটওয়ার্ক আসে কিনা, কারণ বিকাশের সঙ্গে যোগাযোগ করতে না পারলে আমি কঠিন বিপদে পড়ব। ফোনে নেটওয়ার্ক আসছিল না। অনেকটা দৌড়ানোর পর বড় রাস্তার ধারে এসে পৌঁছলাম। মোবাইলে দেখলাম নেটওয়ার্ক এসেছে। হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি ফোন লাগালাম বিকাশকে। বিকাশ বলল, আমি দাদুর গাড়িতে করে আসছি, তুই কোথায় আছিস? হ্যাঁ, আমি হাইওয়ের ধারেই আছি। তুই হাইওয়ে বরাবর এলে আমায় রাস্তায় পেয়ে যাবি। প্লিজ প্লিজ তুই আমাকে এই বিপদ থেকে উদ্ধার কর। এক ভদ্রলোক আমাকে তুলে নিয়ে এসেছে। ওনার মতলব কি আমি কিছুই বুঝতে পারছি না। তুই হাইওয়ের ধারেই থাক, আমি তোকে গাড়িতে তুলে নিচ্ছি। বিকাশের সঙ্গে যোগাযোগ করতে পেরে একটু স্বস্তি পেলাম। ততক্ষণে সন্ধে নেমেছে চারিদিকে। একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল চারপাশের পরিবেশ। আমি জানতাম ওই ভদ্রলোক আমাকে খুঁজতে খুঁজতে ওখানে চলে আসবেন, তাই গাছের আড়ালে লুকিয়ে রইলাম, যাতে উনি এলেও আমাকে দেখতে না পান। আর হলো তাই। ওই ভদ্রলোক গাড়ি নিয়ে বার কয়েক ওই রাস্তা দিয়ে ঘোরাঘুরি করলেন। বুঝতে পারলাম উনি আমাকেই খুঁজছেন, কিন্তু অন্ধকারে আমাকে দেখতে পেলেন না। অনেকক্ষণ বাদে বিকাশ আর ওর দাদু গাড়ি নিয়ে ওখানে পৌঁছল। বিকাশকে দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি গাড়িতে উঠে পড়লাম। বিকাশের সঙ্গে যাবার সময় সব ঘটনাটা ওকে বিস্তারিতভাবে বললাম। বিকাশের দাদু বললেন, এখানে কিছু জাদুঘর শ্রেণীর লোক আছে যারা মানুষকে অপহরণ করে বেড়ায়। হতে পারে এটা ওদেরই কাজ। বিকাশ বলল,
আমি কালই পুলিশে ব্যাপারটা জানাবো। আবার গল্পের মাঝে ইন্টারাপ্ট করে বললাম, বাহ বাহ বাহ, বেশ বেশ সাসপেন্স আছে তো তোমার গল্পটাতে। ছেলেটা বলল, তারপর শুনুন। আমার কাছে গোটা ব্যাপারটা রহস্যময় মনে হচ্ছিল। আমাকে কে অপহরণ করবে? আমি তো নৈনিতালে আগে কখনো আসিনি। এখানে আসার কথা আগের দিনই বিকাশের সাথে ঠিক হয়েছিল। ওই ভদ্রলোক জানলেনই বা কিভাবে যে আমি নৈনিতালে আসছি? আশ্চর্যজনকভাবে গাড়ির রঙও মিলে গেল। ভদ্রলোক কি কোনো কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক জানেন, যা দিয়ে মাইন্ড রিডিং করা যায়? শুরু থেকেই ওনার হাবভাব একটু অস্বাভাবিক ঠেকেছে। উনি বেশিরভাগ সময় ছিলেন নিশ্চুপ, খুব কম কথা বলেছিলেন। যতটা না বললেই নয় ততটাই। ওনার অভিসন্ধি কি ছিল বোঝা যায়নি। দাদুর বাড়ি পৌঁছতে রাত হয়ে গেল। রাতে হালকা খাবার খেয়ে শুয়ে পড়লাম। সারা দিনের অস্বাভাবিক ঘটনার কথা ভাবতে ভাবতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। দুশ্চিন্তা আমার অবচেতন মনে ঘোরাঘুরি করছিল, তাই ভালো ঘুম হচ্ছিল না। রাতে একবার ঘুম ভাঙলে সামনের দেওয়ালে আবছা আলোয় কার যেন ছায়া দেখতে পেলাম। উঠে বসলাম আমি। আমি বিকাশের সাথে শুয়েছিলাম। ওকে যে ডাকতে যাব, ছায়াটা সরে গেল। পরদিন সকালে বিকাশ ও দাদুর সঙ্গে ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করছিলাম। হঠাৎ দেওয়ালে ঝোলানো একটা ছবির দিকে চোখ যেতেই আমি যেন আকাশ থেকে পড়লাম। বিকাশ বলল, কি হলো রে? ইনি তো সেই ভদ্রলোক যিনি গতকাল আমাকে ওনার ডেরায় নিয়ে গিয়েছিলেন। অসম্ভব, হতেই পারে না। বিকাশের দাদু পাশ থেকে বলে উঠলেন, তোমার কোথাও ভুল হচ্ছে রাজেশ। উনি আমার বড়দা। 12-13 বছর হলো উনি নিরুদ্দেশ। এতদিনে ওনার বেঁচে থাকার কথা নয়। নিরুদ্দেশে? কি বলছেন আপনি? হ্যাঁ, সংসারে ওনার মন ছিল না। বিবাগী ধরনের মানুষ ছিলেন। বিয়ে শাদী করেননি। যৌবন বয়সেই তন্ত্র সাধনার ভূত ওনার মাথায় চেপেছিল। বাড়ির লোকজনের আপত্তি করেছিল, কিন্তু শোনেনি। ভবঘুরের মতন নানান স্থানে ঘুরে বেড়াতেন। শেষে এক সিদ্ধ তান্ত্রিকের সন্ধান পেয়েছিলেন। তার শিষ্য হয়ে ডাকিনী হাঁকিনী ইত্যাদি বশ করার সাধনা করতেন। ডাকিনী হাঁকিনীরা সব মরণোত্তর দশার জীব। এদের বিশেষ ক্ষমতা আছে। এরা ভালো মন্দ দুই ধরনেরই হয়। তন্ত্রবিদ্যা দ্বারা এদের বশ করে কারোর মঙ্গল যেমন করা যায়, তেমনি অনিষ্টও করা যায়। কিন্তু এদের নিয়ে খেলা করা বিষাক্ত সাপ নিয়ে খেলা করার মতন। একটু অসাবধান হলেই এরা প্রাণে মেরে ফেলতে পারে। দাদার সাথেও তাই হলো। তন্ত্র সাধনায় দীক্ষিত হয়ে উনি শ্মশানে মশানে পড়ে থাকতেন। রাত বিড়েতে সব দেহ নিয়ে কী সব বিচিত্র ক্রিয়াকলাপ করতেন। শেষের দিকে গিয়ে অস্বাভাবিক খ্যাপাটে আর উন্মত্ত ধরনের হয়ে উঠেছিলেন। দৃষ্টিতে যেন আগুন ঝরত। ওনার কাছে যেতেই আমাদের ভয় হতো। তারপর একদিন হঠাৎ কোথায় গায়েব হয়ে গেলেন। শ্মশানের চৌহদ্দির মধ্যে আর ওনাকে দেখা গেল না। অনেক খোঁজাখুঁজি করেও আর ওনার সন্ধান পাওয়া যায়নি। আমি পুরো হতভম্ব হয়ে গেলাম। এ কি করে সম্ভব? জলজ্যান্ত লোকটার সাথে এতক্ষণ সময় কাটালাম, আর এরা বলছে ছবির সেই ব্যক্তি নয়। আমি কি পাগল নাকি? এত বড় ভুল আমার হবে না। যাই হোক, ওরা আমার কথা বিশ্বাস করলো না। বিকাশ বলল, কালকের কথা ভুলে যা, যা হয়েছে হয়েছে। চটপট তৈরি হয়ে নে, গাড়ি নিয়ে ঘুরতে বেরোবো। আরে মাইন্ডটা একটু রিল্যাক্স করে আসি। আমি তৈরি হয়ে নিলাম। বিকাশও রেডি হলো। বিকাশ ড্রাইভ করার জন্য গাড়িতে এসে বসল। আমিও গাড়ির পেছনের সিটে গিয়ে বসলাম। বিকাশকে বললাম,
আমার শার্ট প্যান্ট আর অন্যান্য জিনিসপত্র যে ব্যাগে রাখা ছিল সেটা তো ওই ভদ্রলোকের বাড়িতেই রয়ে গেছে রে। আমাকে কিছু শপিং করতে হবে। শপিং করতে হবে কেন? ওর বাড়ি থেকে উদ্ধার করব। আরে তুই ঘাবড়াচ্ছিস কেন? বিকাশের কথাবার্তা একটু বেশি ডেসপারেট মনে হলো। আমি বললাম, তুই কি জেনে শুনে বিপদে ঝাঁপ দিতে চাস? কি দরকার এত রিস্ক নিয়ে? আমি আর জেনে শুনে ওনার খপ্পরে পড়তে রাজি নই। বিকাশ গাড়ির ড্যাশবোর্ডে কিছু কাগজপত্র চেক করতে করতে বলল, গাড়ির একটা ডকুমেন্ট খুঁজে পাচ্ছি না। রাস্তা অনেক সময় চেকিং হয়, ডকুমেন্ট না দেখাতে পারলে আবার ফাইন করে বসবে। তুই বস, আমি একবার আলমারিতে খুঁজে দেখে আসি। আমার একটু ঝিমুনি আসছিল, কারণ আগের রাতে ঘুমোতে পারিনি। একটু পরেই গাড়ি স্টার্ট দেওয়ার আওয়াজ হলো। আমি ঝিমুনি কাটাতে গা ঝাড়া দিয়ে উঠে বসলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম। তারপর গাড়ি হাইওয়ে বরাবর চলতে লাগলো, যে রাস্তা ধরে আমরা গতকাল এসেছিলাম। এমন ক্লান্তি আমায় ঘিরে ধরল যে চোখ মেলে রাখার শক্তি আমার ছিল না। চোখ বন্ধ করে সিটে মাথা হেলান দিয়ে জিরিয়ে নিতে লাগলাম। বড় রাস্তা থেকে মোড় নিয়ে গাড়ি যখন সেই সরু পাথুরের রাস্তায় ঢুকল, তখন একটা জোরে ঝাঁকুনি দিল, আর আমার ঝিমুনিটা কেটে গেল। আমার ভীষণ ভয় লাগছিল। ভয় পেয়ে বিকাশকে বললাম, কি রে, এটা তো ওই ভদ্রলোকের বাড়ির রাস্তা যিনি আমাকে অপহরণ করেছিলেন। তোকে না মানা করলাম ওনার সাথে গিয়ে বীরত্ব দেখানোর কোনো দরকার নেই, তবু তুই ওদিকে যাচ্ছিস। বিকাশ আমার কথার কোনো উত্তর দিল না। আমার একটু খটকা লাগলো। ভাবলাম, বিকাশ এত সাহসী হয়ে উঠল কি করে? ভাবতে ভাবতে গতকাল ওই ভদ্রলোক যে বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করিয়েছিলেন, ঠিক সেইখানেই এসে গাড়িটা দাঁড়ালো। আমি আশ্চর্য হয়ে গেলাম। বিকাশ এই বাড়ির ঠিকানা জানলো কি করে? ওর তো জানার কথাই নয়। কেমন যেন একটা আতঙ্ক গ্রাস করলো আমায়। কোনো অশুভ ঘটনা ঘটার আগে যেমন ইঙ্গিত পাওয়া যায়, ঠিক সেই রকমটাই মনে হলো। মনে হচ্ছিল কোনো অলৌকিক ঘটনার সাক্ষী হতে চলেছি আমি। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ আমার মোবাইল ফোনটা বেজে উঠল। আমি আশ্চর্য হলাম, বুকটা ধক করে উঠল। কারণ গতকাল এখানে কোনো নেটওয়ার্ক ছিল না। নেটওয়ার্কের জন্য কত ঘুরতে হয়েছে। যাই হোক, ফোন তুলে দেখি বিকাশের দাদু ফোন করেছে। ফোন রিসিভ করতেই বললেন, কোথায় গেলে তুমি? আমরা তো তোমার জন্য গাড়িতে অপেক্ষা করছি। আমার গলাটা কেঁপে উঠল। বললাম, আপনারা অপেক্ষা করছেন মানে? আমি তো বিকাশের সাথে গাড়িতে চলে এলাম। কোথায় চলে গেলে? বিকাশ তো গাড়িতেই অপেক্ষা করছে তোমার জন্য। আরে ছেলেটা না কি যে করে, কোথায় ফোনে দাদুর পাশ থেকে বিকাশের কণ্ঠস্বর শুনতে পেলাম। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আশ্চর্যজনকভাবে ফোনটা তখনই ডিসকানেক্ট হয়ে গেল। ভয়ে আমার হৃদস্পন্দন আচমকা বেড়ে গেল। ভয়ে ভয়ে সামনে তাকিয়ে যা দেখলাম, তাতে আমার মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। ড্রাইভারের সিটে বসেছিলেন সেই ভদ্রলোক যার কবল থেকে গতকাল অনেক কষ্টে রেহাই পেয়েছিলাম আমি। ড্রাইভারের সিটে বিকাশের জায়গায় ওই ভদ্রলোক কি করে এলেন? তার মানে বিকাশ যখন গাড়ির ডকুমেন্ট খুঁজতে গেছিল, সেই ফাঁকে ওই ভদ্রলোক গাড়িতে উঠে পড়ে ড্রাইভ করে আমাকে এখানে নিয়ে এলেন। তার মানে ওই ভদ্রলোক আমাকে বিকাশের দাদুর বাড়ি অবধি তাড়া করে বেড়াচ্ছেন। উনি কি চান আমার কাছে? উনি এতক্ষণ আমাকে ড্রাইভ করে নিয়ে এলেন, আর আমি এতক্ষণ ভাবছি বিকাশ গাড়ি চালাচ্ছে। ঝিমুনির জন্য ঠিকঠাক কথা বলতে পারিনি এতক্ষণ, আর জিজ্ঞেস করলেও উনি কোনো উত্তর দেননি। হায় রে নিয়তি, কি কঠিন বিপদে ফেললে আমায়। ওই ভদ্রলোকের মতলব কি? উনি নিশ্চয়ই আমাকে প্রাণে মেরে ফেলতে চান, না হলে আমাকে অপহরণ করবেন কেন? কারণ বিকাশের দাদু বলেছিল
ওনার দাদা মৃতদেহ নিয়ে কী সব তান্ত্রিক ক্রিয়াকলাপ করতেন। এই বিদেশে বিভুঁইয়ে এসে এমন অপঘাতে মৃত্যু আমার কপালে লেখা ছিল। এহেন অমঙ্গল সূচক দুশ্চিন্তায় আমার দিশেহারা হয়ে পড়ার উপক্রম হল। মনে হলো আমার জীবনের দিন ফুরিয়ে এসেছে। মৃত্যু চিন্তাজনিত ভয় গ্রাস করে নিল আমার সমস্ত সত্তাকে। ভদ্রলোক বোধহয় ড্রাইভারের সিটে বসেই বুঝতে পেরেছিলেন আমি পেছন থেকে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আকস্মিক বিদ্রুপাত্মক খলখল অট্ট হাসিতে ফেটে পড়লেন। আর আমার মাথা বন বন করে ঘুরতে লাগলো। আমার আর জ্ঞান রইল না। যখন জ্ঞান ফিরল আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। জ্ঞান ফিরলেও পুরোপুরি প্রকৃতিস্থ ছিলাম না। সেই ঘটনায় মারাত্মক শক পেয়ে ট্রমায় আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। ঠিকঠাক কথা বলতে পারছিলাম না। ওই ভদ্রলোক আমায় প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যেই অপহরণ করেছেন। সেই আশঙ্কায় আকস্মিক আতঙ্কে হার্টফেল করার উপক্রম হয়েছিল। মনে হচ্ছিল যেন ভাগ্যের জোরে প্রাণ ফিরে পেলাম। জ্ঞান ফেরার পর বিকাশকে পাশে দেখে আমি একটুখানি মানসিক স্বস্তি অনুভব করলাম। বিকাশ বলল, যাক বাবা, তোর জ্ঞান ফিরেছে দেখে স্বস্তি পেলাম। আমি ভয়ে ভয়ে বললাম, সেই ভদ্রলোক আমায় আবার অপহরণ করেছিলেন। তোর জন্যই আমি আজ প্রাণ ফিরে পেলাম। বিকাশকে জড়িয়ে ধরে আবেগে কেঁদে ফেললাম আমি। তবে সেই ঘটনা আমার মনে এমন বিষম প্রভাব ফেলেছিল যে আমার স্বাভাবিক চিন্তাশক্তি কাজ করছিল না। জঙ্গলের মধ্যে ওই বাড়ি আর অপহরণকারী ওই ভদ্রলোকের দুর্বিষহ স্মৃতি আমায় তাড়া করে ফিরছিল সারাক্ষণ। গাড়ির ড্রাইভারের সিটে বসে ভদ্রলোকের সেই অট্টহাস্য প্রতিনিয়ত আমার চোখের সামনে ভেসে উঠে আমায় মানসিকভাবে বিপর্যস্ত করে তুলল। একটা আতঙ্ক সর্বক্ষণের জন্য আমায় ঘিরে ধরল। মনে হলো ওই ভদ্রলোক এখনো আমায় ফলো করছেন। সেই মানসিক অবস্থাতেও আমার জানার কৌতূহল হলো আমি জঙ্গলের মধ্যে ওই ভদ্রলোকের বাড়ির সামনে জ্ঞান হারাবার পর বিকাশ আমাকে উদ্ধার করলো কিভাবে। ওকে জিজ্ঞেস করলে বিকাশ বলল, আমি আর দাদু মিলে অনেকক্ষণ অনুসন্ধান করার পর তোকে জঙ্গল থেকে বেহুঁশ অবস্থায় উদ্ধার করেছি। আমার মনে বিকাশের উত্তর নিয়ে খটকা ছিল, কারণ ওই ভদ্রলোক আমাকে যে স্থানে নিয়ে গিয়েছিলেন সেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো জনবসতি ছিল না। আর ওই রকম কোনো স্থানে অপহূত হয়েছি সেটা ওদের পক্ষে আন্দাজ করা দুঃসাধ্য। আর ওই ভদ্রলোক আমাদের ফলো করে বিকাশের বাড়ি পর্যন্ত গিয়ে হাজির হলেন কি করে, সেটাও আমার মাথায় আসছিল না। ওনার সাথে বিকাশের কি কোনো যোগসূত্র আছে ভেবে কুলকিনারা করতে পারছিলাম না। যাই হোক, আমার মানসিক অবস্থা তখন টালমাটাল, আর বিকাশের কনফিডেন্স দেখে আমি চুপ করে গেলাম। আরও 2-3 দিন হাসপাতালে কাটালাম। আতঙ্ক আমায় তাড়া করে ফিরছিল। মনে হতো ওই ভদ্রলোক আমায় মেরে ফেলার জন্য আমার উপর নজর রাখছেন সব সময়। এভাবে চলতে চলতে আমি মানসিক ভারসাম্য হারাতে বসলাম। ডাক্তারবাবু বললেন মেন্টাল ট্রমা থেকে বেরিয়ে আসতে আমার সময় লাগবে, সেজন্য আমার দীর্ঘ বিশ্রাম আর কাউন্সেলিং প্রয়োজন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আমি বিকাশের দাদুর বাড়িতে থেকেই বিশ্রাম করতে লাগলাম। বিকাশ বলল, কলেজ খুলেছে, চল এবার ফেরা যাক। কিন্তু আমার মনের মধ্যে ভয় এমন গেঁথে গিয়েছিল যে মনে হচ্ছিল আমি ইউনিভার্সিটিতে ফিরে আর পড়াশোনা কন্টিনিউ করতে পারবো না। কাঁদতে কাঁদতে বিকাশকে বললাম, বন্ধু, আমার পড়াশোনা বোধহয় আর হবে না রে। অপহরণের দুঃস্বপ্নের স্মৃতি আমি
আমি কিছুতেই মন থেকে সরিয়ে ফেলতে পারছি না। মনে হচ্ছে পাগল হয়ে যাব। তুই চিন্তা করিস না, বেশি চাপ নিস না। তোর বিশ্রামের প্রয়োজন, মনে বিশ্বাস রাখ। তুই নিশ্চয়ই কদিনের মধ্যে মানসিকভাবে সুস্থ হয়ে উঠবি। আমি কাল ইউনিভার্সিটি যাচ্ছি, কদিন ক্লাস করে শীঘ্রই ফিরব। বিকাশ দিল্লি চলে গেল। আমি দাদুর বাড়িতেই রয়ে গেলাম। রোজ রাত্রিরে ঘুম ভেঙে গেলে লক্ষ্য করতাম আমার ঘরে অন্ধকারে একটি ছায়া হেঁটে বেড়াচ্ছে। ছায়া দেখে ভয়ে আমার শরীর কাঠ হয়ে যেত। সেই ছায়া আর কারণ নয়, আমার অপহরণকারী সেই ভদ্রলোকের ছায়া। উনি যেন আমাকে পাগল করেই ছাড়বেন। আমি কাতর স্বরে আবেদন করে বলতাম, কি চাই আপনার? কেন আমার জীবনটাকে নরক করে তুলছেন আপনি? উনি বলতেন, তোর জীবনের দিন ফুরিয়ে এসেছে, আমার হাত থেকে তুই মুক্তি পাবি না। আমি মানসিক যাতনায় চিৎকার করে উঠতাম, না না। আমার চিৎকার শুনে বিকাশের দাদু ছুটে আসতেন। উনি ঘরে এসে ঘরের আলো জ্বালিয়ে দিতেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, আলো জ্বালার পর সারা ঘরে ওই ভদ্রলোকের আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যেত না। আমি দাদুকে বলতাম, সেই ভদ্রলোক এখানে এসে উপস্থিত হয়েছেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এসব তোমার মনের কল্পনা। আরে মনটাকে শান্ত করো। তোমাকে না বলেছি এতদিন ওনার বেঁচে থাকার কথা নয়, উনি এখানে আসবেন কি করে? দাদুর কথা শুনে আমার মনে এই ধারণা বদ্ধমূল হতে লাগল। আমার মধ্যে পাগলের লক্ষণ দেখা দিচ্ছে। দুঃস্বপ্নের স্মৃতি আমার মনে এমনভাবে গেঁথে গেছে যে আমি অবচেতন মনের কল্পনায় ওই ব্যক্তিকে চোখের সামনে দেখতে পাচ্ছি। আমি আর কোনো দিনও মানসিকভাবে সুস্থ হয়ে উঠব না। দিন 15 পরে বিকাশ ফিরে এলো। বিকাশকে কাছে পেয়ে আমি একটু মনে জোর পেলাম। রাতের বেলা ওই ছায়ার উপদ্রব কয়েকদিন বন্ধ রইল। বিকাশের সংগ্রহের কিছু গল্পের বই পড়ে মানসিক ভীতিটা কাটিয়ে ওঠার প্রাণপণ চেষ্টা করছিলাম। একদিন খবরের কাগজ পড়তে পড়তে একটি বিজ্ঞাপনের দিকে চোখ গেল। বিজ্ঞাপনে লেখা ছিল, প্রখ্যাত তান্ত্রিক দ্বারা বশীকরণ ও জাদুটোনা সহ সকল প্রকার কাজে সিদ্ধহস্ত তান্ত্রিক, আর বিজ্ঞাপনের সঙ্গে দেওয়া তান্ত্রিকের ছবি। ছবিটা দেখে আমি অবাক হয়ে গেলাম। সেই ভদ্রলোকের ছবি যিনি আমাকে অপহরণ করেছিলেন। আমার মাথাটা ঘুরে গেল। মনে হলো বিরাট কোনো ষড়যন্ত্র হয়েছে আমার সাথে। বিকাশ আর ওর দাদু মিলে ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করে আমার সাথে কঠিন খেলায় মেতেছে। একজন জলজ্যান্ত ব্যক্তিকে বারংবার আমার সামনে কাল্পনিক সত্তা বলে উপস্থাপন করে আমার মানসিক ভারসাম্য নষ্ট করে ফেলার ষড়যন্ত্র করছে। বিকাশের দাদু আমাকে অপহরণকারী ওই তান্ত্রিকের নিজের দাদা বলে পরিচয় দিয়ে যে নিরুদ্দেশের গল্প শুনিয়েছিলেন তা আদ্যপান্ত মিথ্যা। ওই ব্যক্তি নিরুদ্দেশ হলে খবরের কাগজে ওনার তন্ত্র সাধনার বিজ্ঞাপন বেরোতো না। আমাকে তাহলে পরিকল্পনা করে ট্র্যাপে ফেলা হয়েছে। সেই সময় বিকাশ আমার ঘরে এলো। আমি ওকে চেপে ধরলাম। ও থতমত খেয়ে গেল। ওর দাদু সম্ভবত ঘরের বাইরে দাঁড়িয়ে আড়াল থেকে আমার আর ওর কথোপকথন শুনে ফেলেছিলেন। দাদু আমার ঘরে ঢুকে বললেন, বাবা, তুমি উত্তেজিত হয়ে পড়ছো, আগে এই ওষুধটুকু খেয়ে নাও, তারপর আমি সব কথা তোমায় খুলে বলছি। ওষুধে মনে হয় নেশা জাতীয় কিছু মেশানো ছিল। চুমুক দেওয়ার পরপরই আমার মাথা ঘুরে চোখের সামনে অন্ধকার হয়ে আসতে লাগলো। আমি সংজ্ঞা হারালাম। কতক্ষণ পরে জানি না চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা লেগে সম্বিত ফিরে পেলাম। আমি পুরোপুরি প্রকৃতিস্থ ছিল না, কারণ নেশার ওষুধের প্রভাব তখনও ছিল। বুঝে উঠতে পারলাম না কোথায় আছি। কেমন যেন আবছা অন্ধকার চারিদিকে। সাহায্য চাইবার চেষ্টা করলাম,
কিন্তু গলা দিয়ে ঠিকঠাক আওয়াজ বেরোলো না। মশায়ের ঘুম ভাঙলো তাহলে? বিকাশের কণ্ঠস্বর শুনে অনেক কষ্টে চোখের পাতা মেলে দেখবার চেষ্টা করলাম ও কোথায়। বুঝতে পারলাম আমি একা চেয়ারের সাথে বাঁধা। একটা বদ্ধ রুমে ছিলাম আমি। কম পাওয়ারের একটা বাল্ব জ্বলছিল। বিকাশ বসেছিল সামনেই, মুখে হাসি। সেই হাসিতে কি যেন একটা আছে, অশুভ কিছু। তারপর রাজেশ, কেমন লাগছে? হ্যাঁ, জড়ানো জিভে কিছু একটা বলার চেষ্টা করলাম, বলতে পারলাম না। আমরা এখন কোথায় আছি জানিস রাজেশ? বিকাশের কণ্ঠে কেমন একটা রহস্য ভাব। আমরা এখন নৈনিতাল শহর থেকে অনেক দূরে। এটা একটা পরিত্যক্ত বাড়ি। এখানে আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই। আমি আধো আধো স্বরে বলার চেষ্টা করলাম, আমাকে আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? আমি জানি তোর মনে প্রশ্ন জাগছে, কেন তোকে এখানে নিয়ে এলাম। বলছি শোন, তোর ওপর বদলা নেওয়ার জন্যই এত কিছু করতে হলো আমাকে। তোকে প্ল্যান করেই আমার নৈনিতালে নিয়ে আসা। আমার মনে কি ছিল তুই ঘুণাক্ষরেও টের পাসনি। টপার হবার খুব শখ তোর, তাই না? তোর শখ আমি মিটিয়ে দেব। তোর তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। স্কুল লাইফ থেকে আমি ক্লাসে বারবার ফার্স্ট হয়ে এসেছি। ফার্স্ট পজিশন আমার বাঁধা। অনেক বাঘা বাঘা স্টুডেন্ট এসেছে গেছে, কেউ আমাকে টপকাতে পারেনি। আমি ধারাবাহিকভাবে প্রথম হয়ে এসেছি। ক্লাস টিচারদের প্রশংসা কুড়িয়ে এসেছি। এর জন্য আমার মনে একটা শ্লাঘা ছিল, আমার জায়গা কেউ নিতে পারবে না। কিন্তু ইউনিভার্সিটিতে আসার পর থেকেই তুই শনির মতো আমার পেছনে লেগে আছিস। ফার্স্ট সেমিস্টার থেকে প্রত্যেকটা সেমিস্টারে তুই টপার। টিচার্সদের সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছিস তুই। আমার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিস তুই। তোর জন্য স্থানচ্যুত হয়ে হতাশায় ভুগে ভুগে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছি আমি। এবারের কনভোকেশনে গোল্ড মেডেল আমি তোর হস্তগত হতে দেব না। তোকে আমরা রাস্তা থেকে সরিয়ে দেবার জন্য এখানে নিয়ে এসেছি। ওর কথা শুনে আমার মাথা ঘোরাচ্ছিল। বিকাশ যে এতটা বিকৃত মস্তিষ্ক আমি কল্পনাই করতে পারছিলাম না। ও আরো বলে চলল, ওই ভদ্রলোক যিনি তোকে অপহরণ করে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়েছিলেন, উনি আসলে একজন তান্ত্রিক, এবং আমি ওকে নিযুক্ত করেছিলাম তোকে অপহরণ করার জন্য। ছলের আশ্রয় নিয়ে ওনাকে গাড়ির ড্রাইভারের সিটে বসিয়ে দ্বিতীয়বার তোকে অপহরণ আমি করিয়েছিলাম, যাতে তুই তান্ত্রিক বাবার চাঙ্গুল থেকে মুক্তি না পেয়ে একটা মেন্টাল ট্রমার মধ্যে চলে যাস। দাদুর বাড়িতে রাত্রিবেলা ওনার হানাগুনার ব্যবস্থাও করেছিলাম, যাতে তান্ত্রিক বাবার দুঃস্বপ্ন তোর রাতের ঘুম কেড়ে নেয়, আর তুই ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাবার দিকে এগিয়ে যাস। মানসিক স্থিতি হারিয়ে অনেকে আত্মহননের পথ বেছে নেয়। আমিও চেয়েছিলাম তোকে সেই পথে ঠেলে দিতে। অনেকাংশে সফল হয়েও গিয়েছিলাম, কিন্তু খবরের কাগজে বিজ্ঞাপন দেখে তুই আমার প্ল্যান ধরে ফেললি। আজ না হোক কাল তুই নিশ্চয়ই ট্রমা থেকে বেরিয়ে এসে মানসিক সুস্থতা লাভ করবি, আর আমার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াবি। আমি আকুতি মিনতি করে বললাম, তুই যদি আমাকে খোলাসা করে আগে বলতিস তাহলে আমি অনেক আগেই তো রাস্তা থেকে সরে আসতাম। এখনো সময় আছে, তুই আমাকে মুক্তি দে। আমার টপার হবার দরকার নেই। আমি ইউনিভার্সিটি ছেড়ে চলে যাব, কোনোদিন তোর পথে আসবো না। সেটা সম্ভব নয় বন্ধু। তুই ইউনিভার্সিটিতে ফিরে গেলে আমার কুকর্মের কথা নিশ্চয়ই ফাঁস হয়ে যাবে, তাই আমি কোনো রিস্ক নেব না।
আমি তোকে এখানে এভাবেই ফেলে চলে যাব রাজেশ। এই বাড়িতে কেউ আসে না, তবে ভাগ্যক্রমে কোনো চোর বাটপাড়া আসতে পারে। যদি তোর ভাগ্য ভালো হয় তাহলে তারা তোকে বাঁচাতেও পারে, আর ভাগ্য খারাপ হলে তুই এখানেই ধুকে ধুকে ক্ষুধায় আর তৃষ্ণায় মারা পড়বি। তোর পরিণতি আমি তোর ভাগ্যের উপরেই ছেড়ে দিলাম। এই কথা বলে বিকাশ আমায় ছেড়ে চলে গেল। আমি গায়ের জোরে হাত পা ছোঁড়াছুড়ি করতে শুরু করলাম। বিকাশ, বিকাশ, আমাকে আমাকে মুক্ত করে দিয়ে যা বিকাশ, মুক্ত করে দিয়ে যা বিকাশ, বিকাশ। আমি কিন্তু তাতে কোনো লাভ হলো না। দড়ির বাঁধন চেয়ারের সাথে আরো শক্তভাবে এঁটে বসে গেল। বিকাশ রুমের আলো নিভিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি কাতর স্বরে চিৎকার করলেও ওর পাষাণ মন বিগলিত হলো না। বাইরে বোধহয় গাড়ি দাঁড় করানোই ছিল। গাড়ি স্টার্ট হবার শব্দ পেলাম। কিছুক্ষণ পর সেই শব্দ সুদূরে মিলিয়ে গেল। অসহায় আমি ছটফট করতে লাগলাম অন্ধকার রুমের ভেতর। একেই নেশার ওষুধের ঘোর, তার উপর অসহ্য তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। দূর দূরান্ত পর্যন্ত এমন কেউ নেই যে এক ফোঁটা জল খাওয়াতে পারে। বিকাশ ভাগ্যের হাতে আমায় ছেড়ে দিয়ে গেল, কিন্তু ভাগ্য শেষ পর্যন্ত আমার সহায় হলো না। এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো ছেলেটার গল্প শুনছিলাম। উত্তেজিত হয়ে বলেই ফেললাম, ও হো হো হো, কি ভয়ানক ঘটনা ঘটেছে তোমার সাথে। ছেলেটার দিকে তাকিয়ে দেখি ওর মুখটা বড্ড বিষণ্ণ আর ফ্যাকাশে লাগছে। রক্ত শূন্য হলে যেরকমটা হয় অনেকটা সেই রকম। প্রবল উৎসাহ নিয়ে বললাম, এরপর কি হলো? সিগারেটের ধোঁয়ায় ঘর পরিপূর্ণ হয়েছিল। ছেলেটা মৃদুস্বরে বলল, জানালার পাল্লাটা খুলে দিন তো, ধোঁয়ায় ঘরটা ভীষণ গুমোট লাগছে। আমি উঠে গিয়ে জানালা খুলে দিলাম। ঘরে দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু গল্প শুনতে শুনতে আমার সেদিকে কোনো খেয়ালই ছিল না। জানালা খুলে দিতে সিগারেটের ধোঁয়া কুণ্ডলীকৃত হয়ে বাইরে বেরিয়ে গেল। বাইরের দমকা ঠান্ডা বাতাস এসে প্রাণ জুড়িয়ে দিল। জানালা খুলে দিয়ে এসে দেখি ছেলেটা নেই। আরে, এই তো ছিল, কোথায় গেল? ইমা, গল্পের শেষটা তো জানাই হলো না। ভাবলাম পাশের ঘরে উঠেছে বলল, তাহলে নিশ্চয়ই ওর ঘরেই গেছে। বেশ ইন্টারেস্টিং লাগছিল গল্পটা শুনতে। আমার রুম থেকে বেরিয়ে ফ্লোরের আশেপাশের রুমগুলো দেখলাম। দেখি সব রুমেই তালা ঝোলানো। বেশ অবাক হলাম, এরই মধ্যে কোথায় উধাও হয়ে গেল ছেলেটা। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে যায়নি তো? মানে নিচে অ্যাকোয়াগার্ড ছিল, তাই খাবার জল আনতে গেল কিনা দেখার জন্য নিচে নেমে গেলাম। ওখানেও দেখতে পেলাম না। রিসেপশনের ছেলেটা মেঝেতে তোষক পেতে ঘুমোচ্ছিল। ওকে ডেকে জিজ্ঞেস করলাম, ভাই, ও ভাই, আমার পাশের ঘরে যে ছেলেটা উঠেছে ও কোথায় গেল রে? ও চোখ কচলাতে কচলাতে বলল, আপনার পাশের ঘরে? ওখানে তো কেউ ওঠেনি। সে কি কথা? এতক্ষণ ধরে আমার সঙ্গে যে গল্প করে গেল। দুতলায় আপনার পাশের ঘরে কেন? কোনো ঘরেই গত 3-4 দিনের মধ্যে কেউ আসেনি। আপনি চাইলে রেজিস্টার খুলে দেখাতে পারি।